আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা বরাবরের মতো নতুন একটি লেসন নিয়ে আসছি, আর সেই লেসনটি হচ্ছে ইংলিশ গ্রামারের সেন্টেন্স লেসনটা নিয়ে। এই সেন্টেন্স অনেকের কাছে খুব সহজ, আবার অনেকের কাছে অনেক কঠিন। তবে সেন্টেন্স কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো না বুঝলেই নয়, যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে কি কি প্রয়োজন হতে পারে, বা কোন গঠনের ভিতরে কোন কোন অংশটা থাকলে সেটাকে আমরা পরিপূর্ণ একটা সেন্টেন্স বা বাক্য বলতে পারবো। আর সেন্টেন্সের বাংলাটা আমরা সবাই জানি, মানে বাক্য। ঠিক আছে, সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য। তো এখানে আগে এটা সংজ্ঞাটা জানবো, সেন্টেন্স বলতে কি বোঝায় বা সেন্টেন্সের সংজ্ঞাটা কি। যেমন এখানে আছে যে যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণ কর্তা এবং ক্রিয়ার দ্বারা গঠিত তাকে কি বলে, সেন্টেন্স বা বাক্য বলে। তো অনেকে আবার বুঝতে পারছে, আবার অনেকে বোঝেনি, অর্থাৎ যারা সেন্টেন্স সম্পর্কে টোটালি কোনো ধারণা নেই তারা বুঝতে পারেনি। তো আমি আবার একটু রিপিট করি, যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা অর্থ, অর্থাৎ সেন্টেন্সের যে একটা অর্থ সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় এবং যা সাধারণ কর্তা, সেন্টেন্সের ভিতরে একজন কর্তা থাকে যেটাকে আমরা সাবজেক্ট বলি। ঠিক আছে, অর্থাৎ যাকে নিয়ে কাজটা হয় সে হচ্ছে কর্তা। ওকে, এরপর হচ্ছে ক্রিয়া দ্বারা গঠিত, অর্থাৎ কর্তা যে কাজটি করবে সেটা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ ক্রিয়া মানে হচ্ছে কাজ। ঠিক আছে, তো তার মানে আমরা এখানে দুটো অপশন পেলাম। একটা সেন্টেন্স যদি গঠন করতে হয় সেক্ষেত্রে একটা সাবজেক্ট লাগবে, আর সাবজেক্টটা যে কোনো একটা কর্তা হবে, নতবা যে কোনো একটা বিষয় সম্পর্ক হতে পারে। ওকে, এরপর একটা কাজ থাকবে, অর্থাৎ কাজের একটা অংশ, সেটা আমরা ভার বলে থাকি। এরপর তাকে সেন্টেন্স বা বাক্য বলা হবে। ওকে, যেমন এখানে একটা সিম্পলিভাবে আমরা একটা উদাহরণ দিয়েছি, লেখা আছে উই প্লে ক্রিকেট এভরিডে। উই প্লে ক্রিকেট এভরিডে। এই সেন্টেন্সটা বলার আগে আমি একটা কথা বলে নিই তোমাদেরকে, অর্থাৎ এই সেন্টেন্সটা সম্পর্কে তোমাদেরকে বোঝানোর আগে একটা সহজ একটা কথা বলে নিই। এই সহজ কথাটার ভিতরে আছে যে মূলত আমাদেরকে জানতে হবে সেন্টেন্স গঠন করতে গেলে মূলত কি দরকার হয়। প্রথমে একটা সাবজেক্ট লাগবে, এই সাবজেক্টটাকে আমি এস হিসাবে ধরলাম। এরপর একটা ভার্ব লাগবে, তারপর ভার্বটাকে বি হিসাবে ধরলাম। এরপর অবজেক্ট লাগবে, আর অবজেক্টটাকে আমি ও বি জে দিয়ে সমৃদ্ধ করলাম। এই অবজেক্টের ভিতরে সেটা কমপ্লিমেন্টও থাকতে পারে, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টও থাকতে পারে। এখন অনেকের কাছে প্রশ্ন, তোমরা কি কমপ্লিমেন্ট কি সেটা কি জানো? অবজেক্ট অনেকেই জানে, কিন্তু কমপ্লিমেন্টটা কি সেটা কি তোমরা জানো? তো কমপ্লিমেন্ট বিষয়টা যদি তোমরা জানো তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে। তো ইজি হওয়ার জন্যই মূলত আমি এই বিষয়টা তোমাদের সামনে নিয়ে আসছি। তো কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে, যেমন আমি তোমাকে একটা সেন্টেন্স লিখে দেখিয়ে দিই। যেমন এখানে লিখলাম যে হি ইজ আ ডক্টর। হি ইজ আ ডক্টর। এই সেন্টেন্সটার ভিতরে সাবজেক্ট হচ্ছে হি, আর অবজেক্ট হচ্ছে আর ডক্টর। আমরা এটাকে অবজেক্ট ধরলাম, অর্থাৎ আমি তোমাকে এখনও বলিনি যে এটা একটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কিভাবে হবে সেটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট তোমাকে একটু মনে করো যে তুমি কমপ্লিমেন্ট সম্পর্কে জানো না, ধরে নাও তুমি এটা একটা অবজেক্ট। ওকে, এতটুকু বুঝো। এখন আমি যদি বলি, অর্থাৎ এটা একটা রুলসের ভিতরে বলি, এই যে ভার্বকে জিজ্ঞেস করো, একটা লিঙ্কিং ভার্ব আছে। এখন লিঙ্কিং ভার্ব অনেকে আবার প্রশ্ন করতে পারে লিঙ্কিং ভার্বটা কি। আমি আস্তে আস্তে বলছি, স্টেপ বাই স্টেপ। এখানে যদি একটা ভার্ব দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এই ভার্বটাকে যদি জিজ্ঞেস করি ডাক্তারটা কে, উত্তর আসে সে। সেটাকে যদি প্রশ্ন করা হয় সেটাকে,
মানে হি যে সে, এই হিটাকে আমি আবার জিজ্ঞেস করলাম সে কে, ডাক্তারটা কে। প্রথম ভার্বকে জিজ্ঞেস করলাম ডাক্তার কে, সে, তো সে কে, আবার উত্তর আসে সে একজন ডাক্তার। তার মানে হি যে ব্যক্তি ডাক্তারও একই ব্যক্তি, হি যে ব্যক্তি ডাক্তারও একই ব্যক্তি। এইরকম যদি কোনো সেন্টেন্সের হয়, অর্থাৎ সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট যে ব্যক্তি, অবজেক্টও কিন্তু একই ব্যক্তি, এরকম যদি হয় তখন এই ভার্বের পরের অংশটাকে তখন আর অবজেক্ট বলা হয় না, এটা একটা কমপ্লিমেন্ট হয়ে যায়। আশা করি বুঝাতে পারছি কমপ্লিমেন্টটা কি। ওকে, এরপরে লিঙ্কিং ভার্বটা নিয়ে তোমাকে বলি। এই যে লিঙ্কিং ভার্ব, যদিও আমাদের আজকের বিষয়তে শুধু সেন্টেন্স, কিন্তু লিঙ্কিং ভার্বের অপশন নয়, তবুও এই মানে ছোট্ট একটা উদাহরণের বিষয় আসছে বিদায় আমি তোমাদেরকে এই বিষয়টা বলছি যে লিঙ্কিং ভার্বটা কি। লিঙ্কিং ভার্বটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের, যদি মানে যেখানে একটা সাবজেক্ট এবং একটা কমপ্লিমেন্ট এই দুটো মিলেই, অর্থাৎ একটা সাবজেক্ট আর একটা কমপ্লিমেন্ট, এই দুটো বিষয়কে নিয়ে যখন একটা সেন্টেন্স গঠন হবে, ওই সেন্টেন্স গঠনের মাঝখানে যে ভার্বটা বসবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আশা করি বুঝাতে পারছি, এটা যে সিম্পল ওয়ে বোঝার একটা উপায়। ওকে, তাহলে আমরা কি জানলাম, একটা সেন্টেন্স গঠন হতে গেলে সচরাচর সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, আর অবজেক্টের সেক্ষেত্রে কমপ্লিমেন্টও হতে পারে, এটা সাধারণ একটা বিষয়। এখন আসি উদাহরণে যেটা আছে আমরা সেটা একটু বুঝে দেখি, বা কি লেখা আছে সেটা একটু দেখি। উই প্লে ক্রিকেট এভরিডে। এই সেন্টেন্সটার ভিতরে তোমাকে যদি বলা হয় যে কি কি রয়েছে, তুমি কিভাবে বের করবে? যেমন সাবজেক্ট উই, এটা একটা সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, এরপরে দিলাম প্লাস, এরপর হচ্ছে ভার্ব, এই ভার্ব অংশটা এটা প্লে, ভি দিলাম প্লাস, তারপর বাকি যেটা আছে সেটা পুরোটা কি অবজেক্ট। ঠিক আছে, পুরোটা হচ্ছে অবজেক্ট, কারণ এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটাই আমরা পেলাম। এখানে যদি প্রশ্ন করা হয় এখানে কমপ্লিমেন্ট কোনটা, আমাদের কিন্তু এখানে দেখতে হবে সাবজেক্ট যে ব্যক্তি তার সাথে কোনো সম্পর্ক আছে কি না অবজেক্টের, যদি থাকে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে কিন্তু কোনো সম্পর্ক নেই, সেই জন্য এটা অবজেক্ট হিসাবে ধরা হবে। এখানে উই সাবজেক্ট, প্লে ভার্ব এবং ক্রিকেটটা অবজেক্ট। ওকে, ক্রিকেটটা কি অবজেক্ট, অর্থাৎ ক্রিকেট থেকে আমি পুরো বিষয়টাকে আমি অবজেক্ট ধরলাম। এরপরে আলোচনা আসবে যে মানে অর্থাৎ সেন্টেন্স কত প্রকারের হতে পারে, সেন্টেন্স কত প্রকারের হতে পারে। তো এটা আমরা অনেক সময় দেখি, বই পুস্তকে দেখি যে সেন্টেন্স বিভিন্ন প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটার বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে কোনো বর্ণনা দেওয়ায় সেন্টেন্সের ভিতরে বিভিন্ন ধরনের বর্ণনা দেওয়া হয়, মনের বিভিন্ন ধরনের বহিঃপ্রকাশ ঘটানো হয়, আর এই বিবৃতি দেওয়াটাই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাকে বাংলা বলা হয় প্রশ্নসূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছাসূচক বাক্য এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। এই যে পাঁচটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। আবার এই সেন্টেন্সটার ভিতরে অর্থাৎ কোনটা, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা থেকে আবার দুটো অংশ বের হয়েছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তবে শুধু বলে রাখি যে একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না, অর্থাৎ একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক, আর নেগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে না বোধক। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে আলোচনা করি। যেমন প্রথমে আলোচনা করব যে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা বলতে কি বোঝায়। আমি একটু আগে অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্সের খুঁটিনাটি বিষয়টা বলেছি যে এটার মাধ্যমে কি প্রকাশ পায়,
কোনো সাধারণ বিবৃতি বা বক্তব্যকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়, এটা কি বলে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটার গঠনটা কেমন হবে? গঠনটা হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, আর সেক্ষেত্রে কমপ্লিমেন্ট থাকতে পারে, এবং কমপ্লিমেন্টের পরে কমপ্লিমেন্ট ছাড়াও সেখানে অ্যাডভার্ব থাকতে পারে অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমি তোমাকে সংক্ষেপে যদি বলি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এগুলোর ভিতরে যে কোনো একটা থাকবে, যে কোনো একটা থাকবে, সেটা অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে, অ্যাডজেক্টিভও থাকতে পারে। ঠিক আছে, তো আমরা একটা ইয়ার মাধ্যমে দেখি, এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন উই লাভ ফুটবল, আমরা ফুটবল কি করি? পছন্দ করি। তো এই যে আমরা ফুটবল পছন্দ করি, এখানে সাবজেক্টটা কি? উই। তাও যদি জিজ্ঞেস করা হয় যে উইটা কোন পার্সন, উইটা ফার্স্ট পার্সন। যদি বলা হয় সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই প্লুরাল, একের অধিক। যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে শুধুমাত্র একজন ব্যক্তি হবে। উই মানে আমরা, আর আমরা মানে হচ্ছে অনেকজন। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব। এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট রূপ, অর্থাৎ এই ভার্বটা তিনটা রূপ আছে, লাভ, লাভড, লাভড, অর্থাৎ শেষে ডিযুক্ত হবে, আর এটাকে বলা হয় রেগুলার ভার্ব। ওকে, এরপরে প্লাস, এরপর ফুটবল। ফুটবলটা হচ্ছে একটা নাম, একটা বস্তুর নাম, আর এটা একটা আমরা অবজেক্ট হিসেবে ধরলাম। তাহলে কি পেলাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা সেন্টেন্স গঠন করতে গেলে মূলত এই তিনটা অংশ লাগবেই। এখন আসি যে সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আবার কত প্রকার, একটু আগে বলেছি তোমাদেরকে, হ্যাঁ বোধক না বোধক। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ কিছু বোঝাবে সেটা অ্যাফার্মেটিভ, আর যে সেন্টেন্স দ্বারা না কিছু বোঝাবে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। হ্যাঁ বোধক বাক্যকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। হ্যাঁ, এখন এক্সাম্পল, যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই এডুকেশন, আমি আমার পড়াশুনো কি করেছি? শেষ করেছি, সম্পূর্ণ করেছি। এটার ভিতরে হ্যাঁ আছে, না কিছু নেই। ওকে, নেগেটিভ কি হতে পারে? না বোধক বাক্যকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন আই হ্যাভ নট কমপ্লিটেড মাই এডুকেশন, আমি আমার পড়াশুনো কি করিনি? শেষ করিনি। এই যে করিনি, অর্থাৎ নেগেটিভ একটা শব্দ আছে, যার জন্য এটাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো অংশের ভিতর একটা। ওকে, এটা একটা না বোধকে আছে, আর এটা যেহেতু হাঁ আকারে আছে, এটার ভিতরে কোনো নেগেটিভ শব্দ নেই, সেই জন্য এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আশা করি বুঝাতে পারছি। এরপরে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য বলতে কি বোঝায়? যদি কোনো বাক্যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করা হয় বা প্রশ্ন করা হয়, সোজা কথা হচ্ছে এটা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটি সবসময় প্রশ্নবোধক চিহ্ন কি থাকবে? শেষে থাকবে। এটা একটা আমাদের ধরার একটা কৌশল। স্ট্রাকচারটা কেমন হতে পারে? মানে গঠন প্রণালীটা, প্রথমে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, সেটা যে কোনো অক্সিলিয়ারি ভার্ব হতে পারে, সেটা মডাল অক্সিলিয়ারি হতে পারে, বি ভার্ব হতে পারে, টু হ্যাভ ভার্ব হতে পারে, টু ডু ভার্ব হতে পারে, অর্থাৎ একটা প্রশ্ন, অর্থাৎ WH ওয়ার্ড একটা হতে পারে, যে কোনো প্রশ্নবোধক একটা বাক্য ওয়ার্ড হতেই পারে। তো এরপরে একটা প্লাস চিহ্ন, এরপরে সাবজেক্ট, এরপরে মেন ভার্ব, এরপর অবজেক্ট। যেমন এক্সাম্পল হিসাবে দেওয়া আছে, উদাহরণ হিসাবে, যেমন ওয়াজ হি গোয়িং টু দ্য মার্কেট। ওয়াজ হি গোয়িং টু দ্য মার্কেট মানে প্রশ্ন করেছিল। তো প্রশ্নের ভিতরে এই যে আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। কোনটা? ওয়াজ। ওয়াজের পরে হি আছে, হিটা হচ্ছে একটা সাবজেক্ট, এরপর একটা ভার্ব আছে গোয়িং। কি আছে? গোয়িং। গোয়িংয়ের প্রথম রূপ হচ্ছে গো, তার সাথে কি যুক্ত হলো? আইএনজি। আইএনজিটা কেন? কারণ এটা একটা প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের হ্যাঁ বোধকে করি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন তো ইন্টারেক্টিভ সেন্টেন্সে আছে, প্রশ্নবোধক বাক্যে আছে। এইভাবে থাকলে অনেকে একটু
মানে গোজামিল করে ফেলে, অনেক সময় হেজিটেশনের মধ্যে পড়ে যায়, এটা কি মানে চিহ্নিত করতে পারছে না যে ওয়াজটা তো সাবজেক্টের পরে থাকার কথা, এটা আগে কেন আসছে। আর এটা তো প্রশ্নবোধক, অর্থাৎ প্রশ্নবোধক যেহেতু হয়েছে অবশ্যই এখানে প্রশ্নবোধক ওয়ার্ড থাকার কথা, যেমন WH ওয়ার্ডগুলো। তো এটা কি অনেকে একটু কনফিউশনে পড়ে যায়। তো আর এটার গঠনটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখিয়ে দিচ্ছি, মানে সাধারণ বিবৃতিমূলক বাক্যে। যেমন এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে লিখি যে হি ওয়াজ গো, এরপর আমি একটু জায়গা খালি রাখলাম, এরপর হচ্ছে টু দ্য মার্কেট, এতটুকু। এই সেন্টেন্সটার ভিতরে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। ওকে, এখন যেহেতু এটার গঠনটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, কিভাবে? কারণ সাবজেক্টের পরে ওয়াজ আছে, আর ওয়াজটা আছে বিদায় আমি কি করব, মূল ভার্ব যেটা আছে, গোটা যেটা আছে, এটার সাথে গঠন অনুসারে আমি আইএনজি যুক্ত করব, ING। কারণ সকল কন্টিনিউয়াসে মূল ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হয়। আর এটা ওয়াজ কেন হলো? ওয়াজটা হলো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। যদি এখানে দে হতো, দে ওয়াজ হতো না, দে অয়ার হতো। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অক্সিলিয়ারি ভার্ব কি হবে? সিঙ্গুলার। যদি সাবজেক্ট যদি প্লুরাল হয়, অক্সিলিয়ারি ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে, এইভাবে। তো এই জন্য এখন যদি প্রশ্ন করা হয়, অর্থাৎ এই সেন্টেন্সটাকে, এই পুরো সেন্টেন্সটাকে যদি প্রশ্ন করা হয়, তাহলে এই যে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে ওয়াজ, এটাকে আমি সামনে নিয়ে আসব। সামনে নিয়ে আসলে কি হবে? ওয়াজ, আর এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাকে আমি পরে নিয়ে যাব, ওয়াজের পরে, তখন হবে হি, ওয়াজ হি। আর বাকি যেগুলো রয়েছে এখান থেকে গোয়িং থেকে শুরু করে বাকি যেগুলো রয়েছে এগুলো সবগুলো এখানে বসে যাবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। এটা হচ্ছে প্রশ্নবোধক। অর্থাৎ যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনো একটা বাক্যকে প্রশ্ন করতে যাই, সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটা সামনে নিয়ে এসে সাবজেক্টটাকে অক্সিলিয়ারি ভার্বের পরে দিয়ে বাকি যেটা আছে এটা হুবহু দেখে দিব, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। এটাকে প্রশ্নবোধক বাক্য বলা হয়। অর্থাৎ এইভাবে প্রশ্নবোধক বাক্য গঠন করতে হয়। তো সেম সিস্টেম এখানেও, অর্থাৎ আমি যেখানে উদাহরণের মাধ্যমে তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, এটা ঠিক সেম সিস্টেমভাবে এখানে লেখা হয়েছে। ওয়াজ হি গোয়িং টু দ্য মার্কেট, অর্থটা কি হলো? সে কি মার্কেটে গিয়েছিল, যাইতেছিল। ঠিক আছে, সে কি মার্কেটে যাইতেছিল, এটা অতীত। ঠিক আছে, ওকে। এরপরে আরেকটা স্ট্রাকচার যদি দেখি, অর্থাৎ এটাতে একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করলাম ওয়াজ দিয়ে। এখন যদি WH ওয়ার্ড দিয়ে করি, যেমন স্ট্রাকচার গঠন প্রণালী, WH কোয়েশ্চেন, অর্থাৎ WH কোয়েশ্চেনের ভিতরে আমি ওয়ার্ড দিলাম, WH ওয়ার্ড, অর্থাৎ প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। ওকে, আর শেষে একটা কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল হিসেবে একটা সেন্টেন্স দেওয়া আছে, যেমন Where are you going? Where are you going? এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন আমরা শেষে দেখতে পাচ্ছি, তারপর শুরুতে দেখতে পাচ্ছি একটা WH ওয়ার্ড। অর্থাৎ প্রশ্নবোধক করার জন্য WH ওয়ার্ডগুলোর ভিতরে যে সকল ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় প্রথমে, তার মধ্যে where একটা। তারপরে গঠন অনুসারে বলা হয়েছে অক্সিলিয়ারি ভার্ব বসবে, কোনটা? আর। তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। ওকে, এখন প্রশ্ন আসতে পারে, আপনি বলেছেন ফার্স্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সকল কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই যে ভার্বটা, এটা কি কন্টিনিউয়াস টেন্স যে এটার সাথে আইএনজি যুক্ত হলো? প্রশ্ন করতে পারো তোমরা, অবশ্যই, কারণ এটা একটা কন্টিনিউয়াস টেন্স। কিভাবে? এই কন্টিনিউয়াস টেন্স, এটা প্রথমে একটা প্রশ্নবোধক ওয়ার্ড আছে, অর্থাৎ WH ওয়ার্ড আছে। এই সাবজেক্টটার পরে
এটাকে যদি আমি সাবজেক্ট ধরি, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, তারপর আর আছে, তারপর আবার ইউটাকে আমি সাবজেক্ট ধরবো না, ইউটাকে এখানে অবজেক্ট হিসাবে ধরবো। এখান থেকে শুরু বাকি যা আছে সবগুলো কি অবজেক্ট, সবগুলোই অবজেক্ট। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমি পেয়ে গেছি। এর ভিতরে রূপটা হচ্ছে কি, যেহেতু আর আছে, যেহেতু আর আছে প্লাস ইউ আছে প্লাস আইএনজি আছে, এই গঠনটা যদি থাকে সেক্ষেত্রে মূল ভার্বের সাথে গো এর সাথে অবশ্যই তোমাকে কি করতে হবে, আইএনজি যোগ করে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হবে। যেহেতু আর যদি থাকে এরপরে গো যদি থাকে, সেটা সচরাচর খালি বসে না। কেন বসবে না? কারণ এখানে চলমান বোঝাচ্ছে, এই শব্দটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে। এটা নন ভার্ব না, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এটা দিয়ে কাজ বোঝাচ্ছে, কাজটা কেমন, চলমান অবস্থায় আছে। আর চলমান অবস্থায় যদি থাকে তাহলে গঠন অনুসারে আমাকে অবশ্যই এই ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতেই হবে, ঠিক আছে? আর যদি আমি বিষয়টাকে এভাবে করি, যেমন ইউটাকে সাবজেক্ট হিসাবে ধরি, ইউ আর ইউর সাথে কি হবে, আর, ইউ আর, তারপর কি হবে, গোটা দিলাম। এখন এটা কি সেন্টেন্স হয় যে ইউ আর গো, ইউ আর গো, এটা কি হয়? এটা মানে স্ট্রাকচার অনুসারে কি এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে না। তার মানে অবশ্যই আমাকে এখানে একটা কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু আমি যদি স্পোকেন ইংলিশের কথা বলি, মানে মৌখিক ভাষার ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু এটা সঠিক। কীরকম, ইউ আর গো, ঠিক আছে, তুমি যাও, এতটুকু বললো মৌখিকভাবে। এখানে এত গ্রামাটিক্যাল স্ট্রাকচারের প্রয়োজন হয় না। কিন্তু যখন তুমি লিখতে যাবে অবশ্যই তোমাকে গ্রামাটিক্যাল বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর কি করলাম, এর আগে মনে করো যে এখানে একটা প্রশ্নবোধক করার জন্য এখানে একটা ডব্লিউএইচ ওয়ার্ড বসাই দিলাম, ঠিক আছে, এটা অয়ার দিলাম। অয়ার যেহেতু গঠন অনুসারে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কি হয়, অক্সিলারি ভার্ব হয়, কি সেটা আর দিলাম। কি জন্য আর দিলাম, কারণ ইউর সাথে আর এ হবে, ইউর সাথে ইজ হয় না, এমও হয় না, ঠিক আছে। যেহেতু আর আছে অবশ্যই আমাকে আর দিতে হবে। তাহলে অয়ার আর গো যেহেতু আছে আইন যুক্ত করব, অয়ার আর গোয়িং, অয়ার আর গোয়িং, এটা দিয়ে তুমি কি করতে পারবে, সেন্টেন্সে শেষ করে ফেলতে পারবে। এরপরে আমাদেরকে অবশ্যই গঠন অনুসারে সাবজেক্ট আমাকে দিতে হবে। কোথায় সাবজেক্ট, এই যে অক্সিলারি ভার্বের পরে, অক্সিলারি ভার্বের পরে একটা ইউ আছে, এই ইউটাকে আমি কোথায় নিয়ে যাব, অক্সিলারি ভার্বের পরে এখানে। তখন এটা পরিপূর্ণ স্ট্রাকচার গঠন হবে প্লাস পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে। শেষে যদি আমি একটা কি দিই, প্রশ্নবোধক চিহ্ন দিই। এখন যদি প্রশ্নবোধক চিহ্ন যদি না দেয়, সেক্ষেত্রে এই সেন্টেন্সটা কি হবে না, হবে। তখন অর্থটা ভিন্ন হবে। কীরকম, যেমন এখন যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থটা হচ্ছে তুমি কোথায় যাইতেছিলে, কোথায় যাইতেছিলে, ওকে। আর যদি আমি প্রশ্নবোধক চিহ্ন যদি না দিই, শুধু ফুল স্টপ দিই, তখন অর্থটা হবে তুমি যেখানে যাইতেছিলে। তার মানে অয়ারের অর্থটা কি হয়ে গেল, ব্যতিক্রম হয়ে গেল। আগে ছিল কোথায়, এখন হয়ে গেল যেথায়, অর্থাৎ যেখানে। বুঝতে পারছো প্রশ্নবোধক চিহ্নের কত গুরুত্ব? এই খুঁটিনাটি বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। এর আরও ডিপলি অনেক গভীরে যাওয়া যায়। আমি বেশি গভীরে যদি যাই, সেক্ষেত্রে তোমরা অনেক কিছু বুঝবে না, কারণ তোমরা বেসিকটা যদি না বুঝো, ডিপে কীভাবে বুঝবে, বিষয়টা হচ্ছে এমন। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা বলতে কি বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যে বা যে বাক্য দ্বারা কোনো কিছুর আদেশ, নিষেধ, পরামর্শ, অনুরোধ বোঝাবে, ওই সেন্টেন্সটাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলা হবে। যেমন আমরা কাউকে বলি যে
ওপেন দ্য ডোর, বা এভাবে বলি ওপেন দ্য উইন্ডো, বা এভাবে বলি ক্লোজ দ্য ডোর, বা ফিনিশ ইউর ওয়ার্ক, বা ফিনিশ দ্য ওয়ার্ক, বা ডু দ্য ওয়ার্ক। এই যে বিভিন্ন ধরনের কথা বলি, এই ক্ষেত্রে আগে আমরা জানবো যে এটার গঠনটা কেমন হবে, স্ট্রাকচারটা কেমন হবে। এটার স্ট্রাকচারটা হবে এইরকম, অর্থাৎ প্রথমে কিন্তু সাবজেক্ট থাকবে না, এটা মনে মনে থাকবে, যেটাকে সাইলেন্ট বলা হয়। আবার স্ট্রাকচারের ভাষা এটাকে বলা হয় কি ইনভিজিবল, অর্থাৎ যেটা দেখা যাবে না কিন্তু লুকায়িতভাবে থাকবে, অদৃশ্য, ঠিক আছে, কিন্তু মনে মনে থাকবে প্রথমে একটা সাবজেক্ট আছে। এরপরে শুরুতে যে বিষয়টা দেখা যাবে সেটা হচ্ছে মেন ভার্ব, তারপর অবজেক্ট। কীরকম একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিই। যেমন এখানে আছে যে ডু দ্য ওয়ার্ক, তার মানে এই শুরুতে একটা কি আছে, ভার্ব আছে, এটা একটা ভার্ব, আর পরেরটা একটা অবজেক্ট, পরেরটা কি অবজেক্ট, তার মানে আমাদের স্ট্রাকচারের সাথে কি হয়ে গেল, মিলে গেল। এখানে যদি আমি তার আগে অর্থাৎ ডু এর আগে যদি আমি একটা সাবজেক্ট বসিয়ে দিই, যেমন ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করো, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু প্রথমে কি থাকে না, কোনো সাবজেক্ট থাকে না, অর্থাৎ থাকে মনে মনে থাকে কিন্তু সেটা প্রকাশ্যে থাকে না। তোমাদেরকে বোঝানোর জন্য আমি মূলত এটা লিখলাম। ওকে, আরেকটা উদাহরণ দেখি। যেমন এখানে লেখা আছে বি অনেস্ট ইন ইউর ওয়ার্ক, যে তোমার কাজে তুমি কি হও, সৎ হও, তোমার কাজে তুমি সৎ হও। সেম, আমি আগেরটা যেভাবে বললাম এটাও সেম। এরপরে তার মানে আরেকটু বলি যে ইম্পারেটিভ সেন্টেন্স ওই সমস্ত সেন্টেন্সগুলো বা ওই সমস্ত বাক্যগুলো ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কি বুঝাবে, আদেশ বুঝাবে, তারপর নিষেধ বুঝাবে। যেমন ডোন্ট ওয়ার্ক, ডোন্ট ডু ইট, ঠিক আছে, এটা আমি কাউকে নিষেধ করলাম করার জন্য। বা এর আগে যে কথাটা বললাম, যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, এটা একটা আদেশ করলাম, ঠিক আছে। এরপরে পরামর্শ, কাউকে পরামর্শ দেওয়া, সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের পরে। কাউকে অনুরোধ করা, ঠিক আছে, অনুরোধ করা, প্লিজ গিভ মি সাম মানি, ঠিক আছে, যে আমাকে কিছু টাকা দাও, এই যে অনুরোধ করাটা, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের আওতায় পড়ে। ওকে, এরপরে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কোনগুলো? অবজেক্টিভ সেন্টেন্স যেই বাক্য দ্বারা, অর্থাৎ যে সেন্টেন্সে যদি মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায়, ওই সেন্টেন্সগুলো মূলত অবজেক্টিভ সেন্টেন্স হয়ে থাকে। তো কিভাবে? যেমন গঠনটা হচ্ছে মে অথবা উইশ থাকবে প্রথমে, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা আমরা এর আগে পড়েছি। গঠনটা কি? সেটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। ওকে, এখন তার আগে আমাদেরকে বললো যে এটার আগে মে অথবা উইশ, এই দুইটা ওয়ার্ডের ভিতরে যে কোনো একটা ওয়ার্ড থাকবে। যেমন এখানে এক্সাম্পলের ভিতরে দেখতে পাচ্ছি আমরা যে মে ইউ লিভ লং, আল্লাহ তোমাকে কি করুক, দীর্ঘজীবী করুক। আমরা মনে মনে বলি না বা কারো সামনে প্রকাশ্যে বলি না তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এই যে সেন্টেন্সটার আগে এটা কি আছে? সাবজেক্ট। এই সাবজেক্টটার আগে কি আছে? মে। তার মানে আমাদের গঠন অনুসারে এটা মিলে গেল যে প্রথমে মে অথবা উইশ হবে। ওকে, মে ইউ লিভ লং, তার মানে মেয়ের পরে আছে কি? সাবজেক্ট, এই সাবজেক্টটা। এরপর লিভ লং ভার্ব, তারপর লং, এটাকে আমরা অবজেক্ট ধরি। ওকে, এরপর উইশ দিয়ে একটা সেন্টেন্স, যেমন উইশ ইউ আ হ্যাপি লাইফ, আমি মানে দোয়া করি যে, বা আমার ইচ্ছা তুমি সুখী হও, এটা আমার মনের প্রার্থনা, ঠিক আছে, তুমি সুখী হও। উইশ ইউ আ হ্যাপি লাইফ, ঠিক আছে। এটার ভিতরে সেম সাবজেক্টের আগে উইশ বসেছে, তারপর কি আছে? বাকি অংশটা অবজেক্ট। ওকে, এভাবে আমাদেরকে অবজেক্টিভ সেন্টেন্স চিনতে হবে, বা এটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী। এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আকস্মিকভাবে, আশ্চর্যবোধকভাবে,
কোনো কিছু প্রকাশ করা, এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের কাজ। যেমন এটা বলতে কি বোঝায় আর একটু দেখি বাক্যে। যে কোনো বাক্য দ্বারা বিস্ময়, হতাশা, দুঃখ, কষ্ট, খুশি, ক্রোধ মানে রাগ ইত্যাদি প্রকাশ পায়, ওই সমস্ত সেন্টেন্সগুলোকে কি বলা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন দুটো গঠন রয়েছে, একটা হচ্ছে ওই সেন্টেন্সের শুরুতে ওয়ার্ড অথবা হাউ থাকবে, এরপর একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকবে, এরপর নাউন থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, এরপর ভার্ব থাকবে, এরপর একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। প্রথমে যেহেতু স্ট্রাকচার 1 নিয়ে কথা হচ্ছে, তার মানে এই স্ট্রাকচার 1 সম্পর্কে একটা সেন্টেন্স আমরা উদাহরণ দেখে ফেলি। ঠিক আছে, যেমন এখানে একটা উদাহরণ দেখা যাচ্ছে। উদাহরণটা হচ্ছে যে শুরুতে ওয়ার্ড থাকবে আছে, ওয়ার্ড অথবা ওয়ার্ড এটাও দিতে পারো। তারপর নাইস, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এই অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকতে হবে। এরপর হচ্ছে নাউন, বার্ড, এটা একটা পাখির নাম আছে। এরপর হচ্ছে সাবজেক্ট ইট রয়েছে। তারপর হচ্ছে ভার্ব অক্সিলারি আছে, এই ভার্ব। এরপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন আছে কিনা, বরাবর মিলে গেছে। এটা হচ্ছে গঠন প্রণালী 1। এরপর গঠন প্রণালী 2 দেখি। এই 2 এটা অনুসারে এটা, আর গঠন প্রণালীটা কীরকম থাকবে? এক্সক্লেমেটরি ওয়ার্ড, অর্থাৎ আশ্চর্যবোধক শব্দগুলো থাকতে হবে। ঠিক আছে, যে শব্দগুলোর মাধ্যমে মনের অভিব্যক্তি কি হয়, প্রকাশ পায়। যেমন তার ভিতরে হুররে, আমরা অনেক সময় বলি না হুররে উই হ্যাভ অন দ্য ফাইনাল ম্যাচ, আমরা ফাইনাল খেলা কি হয়ে গেছি, জিতে গেছি। আমরা অনেক সময় বলি না, চিৎকার করে মাঠে যখন আমরা খেলা শেষ করে যখন জিতে যাই, তখন আমরা বলি হুররে উই হ্যাভ অন দ্য ফাইনাল গেম, আমরা ফাইনাল খেলা কি হয়ে গেছি, জিতে গেছি। এই যে একটা খুশির বার্তা, এই খুশির বার্তাটাকে আমরা হুররে দিয়ে কি করলাম, প্রথমে প্রকাশ করে ফেললাম, যার কারণেই এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর হলো। এরপরে একটু বলে দিই যে এক্সক্লেমেটরি প্রথম ওয়ার্ড থাকবে আছে, এরপর থাকবে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট উই, এরপর ভার্বটা আছে, এই যে আছে ভার্ব। এরপর এটার ভিতর আবার এই হ্যাভটা হচ্ছে গঠন অনুসারে ভার্ব, কি গঠন, প্রেজেন্ট পারফেক্টের গঠন, এই জন্য এখানে হ্যাভ বসেছে। আর তোমার ওনটা হচ্ছে কি, মূল ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, মেন ভার্ব আমরা যেটাকে বলি, এটা আছে। এরপর হচ্ছে অবজেক্ট দ্য ফাইনাল ম্যাচ, এতটুকু। এরপর বলছে যে এক্সট্রা যদি এরপরও যদি কিছু থাকে, সেটাকে আমরা এক্সটেনশনও বলতে পারি, বা এক্সট্রা অর্ডিনারি বলতে পারি, বা অনেক ধরনের বিষয় এখানে উঠে আসে যদি অবজেক্টের পরে সেটা থাকে, এক্সটেনশনও আমরা বলে থাকি। তো এটা গেল এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুটো সেন্টেন্সের গঠন প্রণালী অনুসারে এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল উদাহরণ। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের আর কি কি শব্দ হতে পারে, ঠিক আছে, আমি তো এখানে শুধুমাত্র একটা হুররে শব্দটা দিয়ে তোমাদেরকে দেখালাম। তার ভিতরে হতে পারে যেমন এখানে ওয়াও, এই শব্দটা হতে পারে, এগুলো আমরা সচরাচর বলি। ব্রিলিয়েন্ট, অসাম, আউটস, তারপর অ্যামেজিং, ব্রাভো, ফ্যান্টাস্টিক, তারপর হচ্ছে ট্রেমেন্ডাস, শিস, তারপর হচ্ছে জেরোনিমো, এটা, তারপর টিম্বা, তারপর হচ্ছে ইউরেখা, এটাকে অনেক সময় ওই হুররে উচ্চারণের মতো হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াউসার, গোশ, জিফার, ম্যাগনিফিসেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আনবিলিভেবল, এটসেট্রা বলতে মানে আরও অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা এখানে দিইনি। তোমরা যখন এক্সক্লেমেটরি ওয়ার্ড লিখে যখন কোথাও দেখবে বা নেটে সার্চ দিবে, দেখবে যে অনেকগুলো ওয়ার্ড তোমাদের ডিসপ্লেতে শো হচ্ছে। তো এগুলো তোমরা নোট করে নিতে পারো যে কোন কোন ওয়ার্ডগুলো বিশেষ করে এক্সক্লেমেটরি সেন্টেন্সের আওতায় পড়ে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। শুধু এতটুকু অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা
সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর টপিক্সের উপরে তোমাদের ক্লাস দিতে পারি। আর কোন কোন বিষয়ে তোমরা ক্লাস চাও সেটাও তোমরা কমেন্টসে জানাবে। আর আমাদের ইএসপি ক্লাসে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ একটা কি আছে এফবিতে, অর্থাৎ ফেসবুকে একটা গ্রুপ আছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো। জয়েন হলে সেখানে তোমাদের প্রয়োজনীয় রিকোয়ারমেন্টগুলো আমরা নিব, অর্থাৎ তোমরা কী চাও, সেখানে কী ধরনের ক্লাস চাও সেখানেও তোমরা বলতে পারবে গ্রুপে, ঠিক আছে। তো তাহলে আজকে আবারও বললাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওগুলো তোমার ক্লাসমেট যারা আছে, যারা দেখেনি, তাদের কাছে লিঙ্কটা শেয়ার করে দিবে, তারাও যাতে করে দেখে উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।